This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামপুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে খুন করেছেন তারই শিক্ষক মনোজ কুমার পাল। গ্রেপ্তারও হয়েছেন তিনি। কথা বলার চেষ্টা করব তার আইনজীবী যিনি রয়েছেন অনিন্দ সিংহ। অনিন্দ সিংহর সাথে কথা বলার চেষ্টা করব। বলছি, আপনার কাছে কবে এসেছিল মনোজ কুমার পাল? আমার কাছে মনোজ কুমার পাল মাস্টারমশাই এসেছিলেন হচ্ছে 8 তারিখে সকালবেলা 8:30টার সময় এসেছিলেন। মানে গত 7 তারিখে আমাকে সন্ধ্যাবেলা ফোন করেছিলেন যে উকিলবাবু, আমার একটা পরামর্শের দরকার, তো আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। তো আমি বললাম যে বেশ ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করুন, আপনি 8 তারিখে কোর্টে আসুন, কোর্টে এসে কথা বলে নেবো। যে বললেন যে না, কোর্টে না, ব্যক্তিগত কিছু সমস্যা আছে, আপনার সঙ্গে পার্সোনালি মিট করবো। তারপর আমি আমার নিজ বাসভবনে তাকে ডাকি এবং সে সকাল 8:30টার সময় সে আমার কাছে আসে। কথোপকথন কি হয়েছিল, কি জন্য, কি পরামর্শ নিতে এসেছিল আপনার কাছে? প্রাথমিকভাবে মাস্টারমশাই যেটা আমাকে এসে বলেছিলেন সেটা হচ্ছে যে ওই 12 স্কুলে উনি চাকরি করেন এবং সেই স্কুলে উনি একজন ছাত্রী, নামটা তখন বলেননি, বলে যে একজন ছাত্রী এরকম বয়েজ হোস্টেলে গিয়ে অসংলগ্ন অবস্থায় খারাপ কাজ করতে গিয়ে ধরা পড়েছে। সেইটা একটা ছাত্র এসে ওনাকে জানিয়েছিল এবং উনি তার হেডমাস্টারকে জানিয়েছিলেন এবং উনি এবং তার সহশিক্ষক সেখানে যান এবং গিয়ে মেয়েটিকে তিরস্কার করেন এবং মেয়েটিকে বলেন যে তুমি গার্জেন নিয়ে আমার সঙ্গে স্কুলে এসে দেখা করবে, তাছাড়া গার্জেন ছাড়া তুমি স্কুলে আসবে না। এই বিষয়কে কেন্দ্র করে একটু মাস্টারমশাই যেটা আমাকে বলেন আর কি, যে তাকে বকাঝকা করেছিলাম এবং তারপর থেকেই মেয়েটি মিসিং হয়ে যায়। পুলিশ তাকে সন্দেহ করছে, গ্রামের লোক তাকে সন্দেহ করছে, এই মর্মে আমাকে জানায় যে আমাকে সন্দেহ করছে, আমাকে নিয়ে তারপর আমাকে জানায় যে আমাকে রামপুরহাট থানার এই এত ঘটনা ধরুন আমি জানতাম না যে রামপুরহাট থানার পুলিশ ওনাকে গ্রেপ্তার করেছে। তারপর আমাকে জানায় যে রামপুরহাট থানার পুলিশ আমাকে ওই স্কুলে গার্জেনরা যখন আমাকে গিয়ে মারধর করেছিল, গ্রামের লোকেরা গিয়ে আমাকে মারধর করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে রামপুরহাট থানার পুলিশ সেখান থেকে রিকভার করে নিয়ে আসে এবং রিকভারি করে তাকে রামপুরহাট থানাতে ডিটেন করে রেখেছিল, প্রায় 5-6 দিন মতো ডিটেন করে রাখে। এইটা আমাকে জানিয়েছিল যে আমাকে পুলিশ হয়তো কোনো কারণে সন্দেহ করছে, তো আমাকে এখান থেকে মানে কীভাবে কি বাঁচানো যায় নিজেকে, সেই জন্য আমার কাছে আইনি পরামর্শ নিতে উনি এসেছিলেন। কি কথোপকথন হয়েছিল, উনি কি জানিয়েছিলেন যে নিখোঁজ ছাত্রী? দেখুন, কথোপকথন হয়েছিল বলতে প্রথম দিনকে এই ঘটনায় আমাকে জানিয়েছিল। দেখুন, আমি মাস্টারমশাইকে বলেছিলাম যে দেখুন, আপনি যখন এইটা বলছেন যে শুধুমাত্র বকাঝকা করেছিলাম বলে মেয়েটা মিসিং হয়ে গেছে, হতে পারে রাগ অভিমানে অনেক সময় হয় যে বাড়িতে গার্জেন কল করেছে, কোথাও চলে গিয়ে থাকতে পারে কোথাও, তো সেটা ওনাকে বললাম। তো উনি বলছেন যে না, আমার উপরে সন্দেহ আছে, আমাকে গ্রামের লোক ওখানে ঢুকতে দেবে না, আমাকে মারধর করবে, এই সমস্ত বিষয়গুলো জানিয়েছিলেন। তো আমি বলেছিলাম যে দেখুন, আপনি তো রামপুরহাট থানায় যে কেস স্টার্ট হয়েছিল সেটা কিডন্যাপিংয়ের কেস স্টার্ট হয়েছিল আননোন মিসক্রিয়েন্ট হিসেবে, সেটা কিন্তু কারোর নামে কোনো এফআইআর হয়নি। তাই মাস্টারমশাইকে বললাম যে দেখুন, আপনার নামে তো স্পেসিফিক কোনো এফআইআর লজ হয়নি, তো সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যান্টিসিপেটরি পাবে না আনটিল যতক্ষণ না পর্যন্ত মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে। তো আপনি এখন থাকুন, তারপরে পরবর্তী ক্ষেত্রে মেয়েটাকে যদি খুঁজে পাওয়া যায় বা মেয়েটি যদি উদ্ধার হয়, সেক্ষেত্রে যদি আপনার এগেনস্টে স্পেসিফিক কোনো অ্যালিগেশন থেকে থাকে বা মেয়েটি তার গোপন জবানবন্দিতে লানেট কোর্টের কাছে জানায় যে আপনার দ্বারা কোনো মিসিং হয়েছিল বা আপনি তাকে ইয়ে করে রেখেছিলেন, আটকে রেখেছিলেন বা যাই হোক, সেটা পরবর্তীকালের বিষয়। কিন্তু তা সত্ত্বেও মাস্টারমশাই আমার পিছনে, মানে সত্যি কথা বলতে গেলে মাস্টারমশাই আমাকে বারংবার এই প্রশ্নগুলো করছিলেন যে আচ্ছা, মেয়েটা যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আমার কী হতে পারে, মানে নানা রকম তার মনের মধ্যে প্রশ্ন ছিল এবং প্রথম দিন থেকেই তার একটা নার্ভাসনেস ছিল। প্রথম দিন থেকে উনি খুব নার্ভাস ছিলেন, বুঝতে পারছিলাম না ব্যাপারটা, কিন্তু ক্লিয়ারলি উনি প্রথম দুদিন আমার কাছে কোনো রকম কোনো ডিসক্লোজ করেননি বা এই ধরনের কথা কিছু বলেননি। পরবর্তীতে 3 নম্বর দিনে আমাকে ফোন করে বললো যে আরেকবার উকিলবাবু, আপনার সঙ্গে আমি আমাদের দেখা করব, তো আমার কিছু কথা বলার আছে। তো তারপরে আমার কাছে এলো, বাড়িতে এসেছিলো, বাড়িতে আসার পরে আমাকে জানালো যে মাস্টার এই উকিলবাবু, আমি একটা কথা বলছি, আপনি কিন্তু বলবেন না, কাউকে এইসব জানানোর প্রয়োজন নেই। আমরা দেখুন, এগুলো তো কনফিডেন্সিয়াল ম্যাটার, ক্লায়েন্ট তার অ্যাডভোকেটকে কী জানাবে সেটা তো বাইরে ডিসক্লোজ করবে না, যাই হোক। তো তারপরে মাস্টারমশাই আমাকে বললেন যে এরকম বকাঝকা করার পরে রামপুরহাটে মেয়েটির সঙ্গে 28 তারিখে ওনার টিউশন পড়তে গেছিলো মেয়েটি, সেই সময়তে ওনার দেখা হয়েছিল এবং উনি 28 তারিখে তাকে মানে যেহেতু ভুল, মানে একটা বকাবকি করেছিল, সেই কারণে ওকে বোঝানোর জন্য তাকে নাকি বাইকে করে নিয়ে গিয়ে বীরচন্দ্রপুর এই সমস্ত জায়গাগুলো ঘুরেছে, বীরচন্দ্রপুরে পুজো টুজো দিয়েছে, তারপরে ফেরার পথে তারাপীঠ থেকে জামা কাপড় কিনেছে এবং যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো সেই কারণের জন্য মেয়েটিকে সেদিনকে বাড়ি ফিরতে মাস্টারমশাই বারণ করেছিলেন যে আজকে রাত্রে বাড়ি ফিরলে বাড়ির লোক তোকে বকাঝকা করবে, তোর আজকে বাড়িতে ফেরার দরকার নেই, তুই আমার কাছে থাক, এই মর্মে তাকে বাড়িতে নিয়ে গেছিলেন এবং এটাও জানিয়েছিলেন যে আমি মাছ নিয়ে এসেছিলাম হাট থেকে, তারপর রান্নাবান্না করে খাইয়েছি এবং রাত্রেবেলাতে আমার কাছেই ছিল এবং পরের দিন সকালবেলাতে ওর বাবা মা
আমার বাড়িতে চলে আসে। সেই সময় আমি মেয়েটাকে যাই হোক কোনোরকমভাবে আটকে রেখেছিলাম, মেয়েটা যাতে চিৎকার চেঁচামেচি না করে। এবং তারপরে বাবা মা চলে যাওয়ার পরেই আমি সেদিনকে স্কুলে যাইনি, সেদিনকে গোটা দিন ওর সঙ্গেই ছিলাম। ভেবেছিলাম যে হয়তো একটু লোকজন কমে গেলে তাকে ছেড়ে দেবো, এই মর্মে জানিয়েছিলেন। এবং এও জানান যে সেদিনকে রাত্রেবেলা হয়েছিল, মানে সেদিনকে রাত্রেবেলাতে তাকে ভোরের দিকে, মানে যাতে কেউ গ্রামের লোক দেখতে না পাই, সেই কারণের জন্য আমি ভোরবেলাতে ওকে ছেড়ে দিয়েছিলাম। এই ঘটনা আমাকে বলে গেছিলেন। এবং পরবর্তী ক্ষেত্রে জানতে পারলাম যে তারপরে রামপুর থানার আবার পুলিশ তাকে অ্যারেস্ট করলো, এবং অ্যারেস্ট করার পরে এই ঘটনাগুলো জানতে পারলাম যে মাস্টারমশাই এই ধরনের কাজকর্ম করেছে বা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। খুনের কথা কোনো রকমভাবে তিনি কি কোনোভাবে স্বীকার করেছিলেন বা বলেছিলেন যে এই ধরনের কাজ করে ফেলেছি? না, খুনের কথা আমার কাছে কোনো রকম কোনো স্বীকারোক্তি করেননি। উনি শুধু জাস্ট বলেছিলেন আমি মানে আমার কাছে আটকে রেখেছিলাম, আমি তাকে ছেড়ে দিয়েছি এবং তারপর থেকে কোথাও মিসিং হয়ে গেছে। কিন্তু মাস্টারমশাইয়ের একটা কিউরিসিটি খুব ছিল, যেটা বারবার করে জিজ্ঞেস করছিল, আচ্ছা মেয়েটা যদি পচা গলা দেহ উদ্ধার হয় তাহলে কি হবে। মানে একটা আনসার্টেনিটি তার মধ্যে ছিল যে আজকে না পাওয়া গেলেও 2 মাস পরে পাওয়া গেলেও সেটা কি বডি রিকভারি করে তার কি ডিএনএ, মানে নানান সমস্ত ইনকোয়ারি ছিল। তো সেগুলোতে আমি বলেছিলাম মাস্টারমশাই এই কথাগুলো কোশ্চেনগুলো করছেন কেন, মানে আপনি কি যদি করে থাকেন তাহলে আপনি বলুন, সেটার আলাদা বিষয়। কিন্তু উনি কোনোভাবেই ডিসক্লোজ করেননি আমার কাছে যে উনি এই কাজটা করেছেন। উনি কিন্তু বারংবার বলে গেছেন যে মেয়েটা মিসিং হয়ে গেছে, মেয়েটাকে হয় মেয়েটা শত্রু থাকতে পারে বা মেয়েটার অন্যান্য যে ছেলেগুলোর সঙ্গে সম্পর্ক আছে তারা খারাপ কাজ করতে পারে, তারা মেরে ফেলতে পারে, তারা হয়তো মেরে খাদানা ফেলে দিতে পারে, এই জিনিসগুলো ডিসক্লোজ করেছেন। কিন্তু কোনোভাবেই আমার কাছে স্বীকার করেননি যে উনি এই কাজটা করেছিলেন। মানে একটা কথা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, যখন আপনার কাছে এসেছিল তখন কি উনি খুন করে ফেলেছিলেন? হ্যাঁ, হিসাব অনুযায়ী তাই। কারণ উনি ঘটনাটা যেটা জানতে পারলাম পুলিশের মাধ্যমে, তাতে মানে তদন্তকারী অফিসারের কাছ থেকে, তাতে উনি 29 তারিখে ভোরের দিকে ওনাকে মেরে ফেলেছেন। এটা তদন্তকারী অফিসারের দাবি। এবার দেখা যাক, বাকিটা তো তদন্ত সাপেক্ষ বিষয়। আপনি তো ওনার আইনজীবী ছিলেন, কি জানতে পেরেছেন, কিভাবে মারা হয়েছে, কবে মারা হয়েছে বিষয়টা? যেটা তদন্তকারী অফিসারের কাছ থেকে জানতে পারছি এবং মিডিয়ার মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি, তাতে তো 29 তারিখে ভোরের দিকে তাকে খুন করা হয় এবং 30 তারিখে মাস্টারমশাই স্কুলে যান। 29 তারিখে স্কুলে যাননি, 30 তারিখে স্কুলে জয়েন করার পরবর্তী ক্ষেত্রেই সেখানে এই গার্জেনরা তার উপরে চড়াও হয় এবং সেখান থেকেই রামপুরহাট থানার পুলিশ ডিটেন করে নিয়ে যায় এবং রামপুরহাট থানা তাকে ইন্টারোগেশন করে। ডিউরিং ইন্টারোগেশন রামপুরহাট থানার সেরকম লিড পায়নি বা মেয়েটা মিসিংয়ের ব্যাপারে কোনো রকম কোনো সূত্র খুঁজে পায়নি, তাই আবার ফার্দার ছেড়ে দিয়েছিল। এবং ছেড়ে দেওয়ার পরেই মাস্টারমশাই কিন্তু হাইকোর্টের একজন আইনজীবী, তার পূর্ব পরিচিত, তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং সেই রামপুরহাট থানার হাইকোর্টের আইনজীবী পরামর্শ দিয়েছিলেন ওনাকে যে স্থানীয় কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে, এবং সেই সূত্র ধরেই আমার কাছে উনি এসেছিলেন। তারপর খুনের কথা তদন্তকারী অফিসারের কাছ থেকে কি জানতে পেরেছেন, কিভাবে খুন করেছে, কখন? যেটা তদন্তকারী অফিসারের কাছ থেকে জানতে পারছি যে উনি নাকি প্রথমে মেয়েটিকে আটকে রাখে এবং আটকে রাখার পরে মেয়েটিকে মানে গলা টিপে প্রথমে হত্যা করে এবং তারপরে তার দেহকে 3 টুকরো হাঁসুয়া দিয়ে কেটে ফেলে, তার 3 টুকরো করে সেই বস্তাবন্দি দেহ অন্যত্র জায়গায় ফেলে আসে এবং 2টো বস্তা শুনলাম যে রিকভারি হয়েছে, 1 বস্তা এখনও পর্যন্ত রিকভারি হয়নি। বলছি এই যে পুরো ঘটনা ঘটে গেল, তারপর ওনাকে আটক করা হলো, তারপর ছেড়ে দেওয়া হলো, তারপর আপনার কাছে এলেন, উনি পরামর্শ নিলেন, তখন কি উনি কি ওনাকে দেখে কি মনে হচ্ছিল? সত্যি কথা বলতে দেখুন খুব নার্ভাস ছিল, মানে মানুষ যেরকম হয় না, মানে একটা যদি সত্যি উনি কোনো ক্রাইম না করে থাকেন, দেখুন আসামিদের মধ্যেও যদি কোনো রকম কোনো ক্রাইম করে থাকে তাদের মধ্যে একটা চোখ মুখের হাবভাব দেখলে বোঝা যায় যে সে হি ইজ গিলটি আর নট। তো সেক্ষেত্রে মাস্টারমশাই খুব নার্ভাস ছিলেন, এটুকু আপনাকে বলতে পারি। এবার হতে পারে সেটা ভয়ে বা এই ধরনের কাজকর্ম করেছে তার জন্য। এখন দেখুন এইটা গোটাটাই তদন্ত সাপেক্ষ বিষয়, কাউকে শুধুমাত্র অ্যারেস্ট করার পরিপ্রেক্ষিতে তাকে দোষী ডিক্লেয়ার করা যায় না। হ্যাঁ, তাকে অভিযুক্ত ব্যক্তিই বলা হয় যতক্ষণ না পর্যন্ত ট্রায়াল ফুল কমপ্লিট হচ্ছে, তাকে লানেট কোর্ট দোষী সাব্যস্ত করছে, তো সে গোটাটাই তদন্ত সাপেক্ষে বিষয়। এখন ইনিশিয়াল স্টেজ অফ দ্য ইনভেস্টিগেশন, এখন এই মুহূর্তে বলা যাবে না যে মাস্টারমশাই দোষী, কিন্তু প্রাথমিকভাবে যেটা তদন্তকারী অফিসারের কাছে জানতে পারছি বা আপনাদের মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে সেই নাকি এই কাজটা করেছে, সেটা এখন বলা হচ্ছে। আপনি তো ওনার আইনজীবী, আপনি কি ওনাকে আইনি পরামর্শ বা সহায়তা করবেন? দেখুন আইনি পরামর্শ মানে প্রত্যেকটা আসামিরই, সে দোষ করে থাকুক না থাকুক, প্রত্যেকটা মানুষেরই একটা আইনি সহযোগিতা পাওয়াটা একটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ছে। আমরা আইনজীবী, প্রফেশনাল আইনজীবী, সে সমস্ত রকমের আইনি পরামর্শই আমরা সেটা একটা নির্দোষকেও দিয়ে থাকি, দোষীকেও দিয়ে থাকি। এখন নির্দোষ তাকে দোষীও বলা যাবে না, নির্দোষও বলা যাবে না, এখন তিনি অভিযুক্ত, এবার তার আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে নিশ্চয়ই। কিন্তু এই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে তাকে সমর্থন করছি না, কারণ
গোটা ঘটনাটা যেভাবে ঘটিছে সেটা অ্যাজ এ হিউম্যান বিং, দেখুন আমাদের অ্যাপার্ট ফ্রম আমরা প্রফেশনালের বাইরে কিন্তু আমরা একজন মানুষ, তো এই মনুষ্যত্বের দিক থেকে এই ঘটনাকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনাটা সত্যি কথা বলতে গেলে অভাবনীয় এবং রেয়ার থেকে রেয়ারেস্ট অফ দ্য কেস। এবারে তিনি করেছেন কিনা আবারও বলছি বারবার করে যে সেটা তদন্তের সাপেক্ষ বিষয়, কিন্তু যদি করে থাকেন তাহলে কিন্তু আমি ওনার পাশে থাকবো না, তাকে কোনো রকম কোনো আইনি সহযোগিতা করব না। কারণ একটা 13 বছরের বাচ্চা মেয়ে যার অদূর ভবিষ্যৎ ছিল এবং যেটুকু দেখতে পাচ্ছি তা সে খুব মেধাবী স্টুডেন্ট ছিল, যাই হোক সে মেধাবী হোক না হোক, একটা বাচ্চা মেয়ে মা বাবার কাছ থেকে কেড়ে নেওয়াটা জঘন্যতম নিকৃষ্টতম কাজ। যদি সত্যিই মাস্টারমশাই এই কাজটা করে থাকেন তাহলে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবে তার আইনি পরামর্শ তাকে আমি আর দেবো না, তার আইনি লড়াই আর আমি সঙ্গী হব না। এটা আমি আজকে আপনাদের সামনে বলে রাখলাম যে আমার নাম হচ্ছে অনিন্দ্য সিংহ, সিউড়ি কোর্ট আইনজীবী।